হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং কোয়াইট অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম টু টেকনিক্যাল টপিক আমরা ডিসকাস করতে যাচ্ছি। যেই টপিকটা ডাইরেক্টলি তো রিলেটেড না, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু অনেক রকম করে রিলেট করা যাবে আমাদের এক্সামিনেশন। টপিকটার টাইটেল কি? আন্ডারস্ট্যান্ডিং দি ক্রেডিবিলিটি অফ ক্লাইমেট সায়েন্স থ্রু রিগারাস এভিডেন্স অ্যান্ড ক্রস ভ্যালিডেশন। তো আমরা সবসময় পড়তে থাকি যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, রাইজিং টেম্পারেচার হচ্ছে, সি লেভেল বাড়ছে, এনভায়রনমেন্ট জিএস পেপার 3 তে যা জিনিসপত্র পড়ি অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম জিএস পেপার 1 জিওগ্রাফিতে যা আমরা পড়ি, তার পেছনে আজকে আমরা তার পেছনে গিয়ে তার ভ্যালিডেশন, যেখানটায় এই সায়েন্স, ক্লাইমেট সায়েন্স নিয়ে আজকের টপিকটা। তো টপিকটা শুরু করার আগে চলুন আমি আপনাদেরকে একটা জিনিস ব্রিফলি দেখিয়ে দিই। সেটা হলো রাইস আইএস একটা জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে অন 12th of April 2026 স্পেশালি ফর দি স্টুডেন্টস অফ বেঙ্গল, যেখানটার রেজিস্ট্রেশন কিন্তু টোটালি ফ্রি থাকছে আপনাদের জন্য। আর এর এক্সামিনেশন মোড কিন্তু অফলাইন অ্যান্ড অনলাইন দুটোই আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী আপনারা অ্যাভেল করতে পারবেন। আর এট দি সেম পয়েন্ট আপনারা যদি বলেন যে পরীক্ষা কীরকম হবে, পরীক্ষাটা পুরোপুরি ইউপিএসসি প্রিলিমসের পেপার 1 যেটা হয় প্রথম পেপারটা, সেটার যেরকম স্ট্রাকচার পুরোপুরি সেই স্ট্রাকচারই। এটার ক্যাচ পয়েন্টটা হলো এখানটায় কিন্তু আপনারা আপ টু 100% স্কলারশিপ পেতে পারবেন আপন দি র্যাঙ্ক ইউ গেট, যেটা 10 মান্থ জিএস প্রি কাম মেন্স কোর্সের জন্য অ্যাপ্লিকেবল হবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম 2 ইয়ার্স জিএস প্রি কাম মেন্স কোর্সের জন্য অ্যাপ্লিকেবল হবে। অ্যান্ড ইয়েস, এইটা কিন্তু দুটোই উইকেন্ডস অ্যান্ড উইকডেজের যেই ব্যাচেসগুলো, দুটোর মধ্যে জন্যই অ্যাভেলেবেল থাকবে। এর থেকেও বেশি যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে, আপনারা কিন্তু রাইস আইএস ওয়েবসাইটে গিয়ে আপনাদের কোয়ারিজগুলোকে ক্লিয়ার করতে পারেন, বা আপনারা দি গিভেন ফোন নম্বরে ফোন করেও কিন্তু আপনারা নিজেদের কোয়ারিজগুলোকে ক্লিয়ার করতে পারেন। অ্যান্ড অ্যাট লাস্ট আপনারা যদি ভাবেন যে আমরা ডাইরেক্টলি রেজিস্টার করে দিতে চাই, তবে আপনাদের স্ক্রিনে রাইট হ্যান্ড সাইডে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, সেটাকে স্ক্যান করলে আপনারা ডাইরেক্টলি আমাদের পেজে ল্যান্ড করবেন, যেখানটায় কিছু ফিউ ডিটেলস দিয়েই আপনারা নিজেদেরকে রেজিস্টার করে দিতে পারেন। তো উইথ দ্যাট আই উড কন্টিনিউ টুডেজ টপিক, যেটা কি হলো ক্লাইমেটোলজির উপরে। তো যে আর্টিকেলটা ছিল, এই আর্টিকেলটা যে আপনাদেরকে পড়তে হতো সেটা তো আপনারা সকালবেলায় জেনে গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারের মাধ্যম দিয়ে। টাইটেলটা কি? হাউ ডু উই নো ক্লাইমেট সায়েন্স ইজ ক্রেডিবল। তো দি ভেরি আইডিয়া যেটার ভিত্তি করে আমরা এই রকমের ডেটাগুলোকে ডিরাইভ করছি, তার পেছনের প্যারামিটারকেই কিন্তু এই আর্টিকেলটা প্রশ্ন আর উত্তর দিয়েছে। তো এই আর্টিকেলটার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি আপনারা পেয়ে গেছিলেন বাই আফটারনুন। এবার চলুন সেটার উপরেই আমরা এখন ডিসকাশন করি, একটু ক্ল্যারিফাই করি জিনিসটাকে, একটু সহজ ভাষায় বুঝে নিই আরও। তো যেরকম প্রত্যেক দিন আমরা করি, যে এটা আমাদেরকে ইউপিএসসিতে কোথায় হেল্প করবে? এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 3 এনভায়রনমেন্টে হেল্প করবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম অনেক সময় এই রকমের কনসেপ্ট আপনি জিএস পেপার 1 জিওগ্রাফির জন্যও কিন্তু লিঙ্ক করতে পারবেন। যদি জিএস পেপার 3 এনভায়রনমেন্টে হেল্প করে, তবে প্রশ্ন কিরকম হতে পারে চলুন সেটাও দেখে নিই। একটা মডেল প্রশ্ন কি বলছে? আনসার্টেনটি ইজ ইনহেরিটেন্ট ইন ক্লাইমেট সায়েন্স, বাট দিট ডাজ নট আন্ডারমাইন ইটস কনক্লুশন, ইটস আ স্টেটমেন্ট। প্রশ্নটা হলো ডিসকাস হাউ সাইন্টিফিক মেথডোলজিস অ্যাড্রেস আনসার্টেনটি ইন ক্লাইমেট ডেটা। তো ক্লাইমেট ডেটাতে যে আনসার্টেনটি আছে, সেটা তো এটা একটা প্রি কনসিভড নোশন, রাইট নোশন। সেইটাকে এই সায়েন্টিফিক মেথডস বা মেথডোলজিস কি করে অ্যাড্রেস করছে, আমরা আজকে এই কন্টেন্টে বা এই আর্টিকেলের মাধ্যম দিয়ে দেখব। তো চলুন শুরু করা যাক। তো এই টপিকটাকে আমি আজকে আপনাদেরকে একটা গল্পের মাধ্যম দিয়ে বোঝাই। গল্পটা হবে এরকম, ভেবে দেখুন পৃথিবীর পৃথিবী একটা মানুষকে ভেবে দেখুন, যার কন্টিনিউয়াসলি তার টেম্পারেচার বাড়ছে। ওই যে টেম্পারেচারটা বাড়ছে, তার পেছনের মিস্ট্রি, তার পেছনের যে কৌতূহল, সে কারণটা, সেটাকেই আমরা আজকে খুঁজে বের করব। আর তার সাথে অনেক ডাইলেকটিক্স আমরা দেখব যে আদৌ কি টেম্পারেচার বাড়ছে, নাকি কি প্রবলেম তার পেছনে। তো যেরকম বলছিলাম, সবার প্রথমে ধরুন পৃথিবী একটা পেশেন্ট, সে একটা ক্লিনিকে গেছে। যেরকম আমাদের সবার কোনো অসুবিধা হলে আমরা ক্লিনিকে যাই, ক্লিনিকে গেছে। সেই ক্লিনিকে ডক্টরকে, ডক্টর হলো সায়েন্টিস্ট, আজকেরকার সায়েন্টিস্ট যারা এই রকমের ক্লাইমেট ডেটাসগুলোকে ডিরাইভ করছে।
সেই ডক্টরের কাছে গিয়ে সবার আগে পৃথিবী নিজের কিছু সিমটমসের কথা বলবে। এই সিমটমটা খুব সাটেল, অনেক বেশি তো না, খুব কম, কিন্তু পারসিস্টেন্ট, কন্টিনিউ হয়ে যাচ্ছে। যেরকম সে কন্টিনিউয়াস পারসিস্টেন্ট সিমটমটা কি? রাইজিং টেম্পারেচার, ওয়ার্মিং অফ ওশান, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম মেল্টিং অফ আইস। এটা তো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এটা গিয়ে ডাক্তারটাকে বলল। তো ডাক্তার বলল, তবে তো আপনার জ্বর আছে, গ্লোবাল টেম্পারেচার তো বাড়ছে। সেখানটায় আরও কিছু লোক ছিল, তারা এই কথাটা বলে উঠল, এটাও তো হতে পারে যে যেইটা দিয়ে আমরা মেজার করছি যে পৃথিবীর জ্বর উঠছে, গ্লোবাল টেম্পারেচার বাড়ছে, সেটাই ফল্টি। যেই থার্মোমিটারটা দিয়ে আপনার গায়ের টেম্পারেচার চেক করা হচ্ছে, সেই থার্মোমিটারটাই ফল্টি, যার জন্য আপনি দেখতে পাচ্ছেন আপনার 98-এর থেকে বেশি আপনার বডির টেম্পারেচার দেখাচ্ছে। তো আজকে যখন ডক্টর এই জিনিসটা শুনলো, সায়েন্টিস্ট আন্ডারটোন, তখন বলল চলুন আমরা ইনভেস্টিগেট করি। তো ইনভেস্টিগেশনে আমরা আজকে এইটা দেখব যে এই যে টেম্পারেচারটা বাড়ছে বললাম আমরা, তার পেছনে যে আন্ডারলাইং আইডিয়া, থার্মোমিটারের মাধ্যম দিয়ে যে আমরা এটাকে মেজার করলাম, সেই থার্মোমিটারটা কি ঠিক, নাকি সেই থার্মোমিটারের ক্রাইটেরিয়াস বা মার্কেশনই কোথাও না কোথাও ভুল, যেখান থেকে আমাদেরকে একটা কনসিভ নোশনের ভুল একটা আইডিয়া পাচ্ছি। তো এই গল্পটাকে আমরা 5টা অধ্যায়ের মধ্যে দিয়ে দেখব, 5টা চ্যাপ্টারের মাধ্যম দিয়ে দেখব। যেখানটায় প্রথম অধ্যায়তে আমরা টেম্পারেচার আর হিটের সাথে ডিফারেন্সটা বুঝবো। যে আমরা যে বলছি টেম্পারেচার, টেম্পারেচার ওয়ার্ডটা যে ইউজ করছি, সেটা কি এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ইউজ করলে কি ঠিক হবে, নাকি হিট হবে একটা বেটার আইডিয়া? তো এই টেম্পারেচার আর হিটে যাওয়ার আগে দুটো সাইন্টিফিক টার্ম যেটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইন্টেন্সিভ প্রপার্টি আর একটা হলো এক্সটেন্সিভ প্রপার্টি। এটাই কিন্তু প্রথম অধ্যায়ের মেন বোন অফ কন্টেনশন, যেটা নিয়েই আসল ঝামেলাটা। তো ইন্টেন্সিভ প্রপার্টি বলছে আমরা যখন টেম্পারেচার, কিছু জিনিস যখন তার টেম্পারেচার মেজার করি, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস মাস, তার ওজন কতটা। whereas আমরা যখন এক্সটেন্সিভ প্রপার্টি নিয়ে যেটা ডিল করি, হিট, সেটা কিন্তু ডিপেন্ড অন ইটস মাস, নট, তার মানে খালি টেম্পারেচারই না, কিন্তু তার সাথে তার মাসটাকেও নেওয়া হয়। তবে এক্সটেন্সিভ প্রপার্টি ইনক্লুডস ইনস্টেন্সিভ প্রপার্টিস, যেটা কি হিট কন্টেন্ট। কিন্তু আমরা সবসময় বলি যে পৃথিবীর টেম্পারেচার বাড়ছে। তো টেম্পারেচার যদি বাড়ে, যেরকম এখানটা আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল টেম্পারেচার রাইজ, তো টেম্পারেচার যখন রাইজ হচ্ছে, তখন তো আমরা এইটা বলছি যে টেম্পারেচার রাইজ হওয়া মানে মাসটাকে ক্যালকুলেট করা হচ্ছে না। তো আর যখন মাসটাকে ক্যালকুলেট করা হচ্ছে না, আমরা যখন বলছি দেয়ার ইজ অ্যান অ্যাভারেজ রাইজ, হাউ ক্যান উই মেজার দি টোটাল ওয়ার্মিং? কেন কি যখন মাস, তার ওজনটাই ক্যালকুলেট হচ্ছে না, তবে আমরা টোটাল ওয়ার্মিংটাকে ক্যালকুলেট করছি কি করে? যেরকম আমরা এখানটায় বলছি যে 1.1 ডিগ্রি অ্যাবভ প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল হয়েছে। সেখানটায় এই ডাক্তার মানে যে সায়েন্টিস্ট, সে কি আইডিয়া দেয়, সে কি নোশন বলে? সে বলছে যে টেম্পারেচার ইজ লাইক বডি টেম্পারেচার। আমাদের শরীর যেরকম, আমরা যখন পৃথিবীর টেম্পারেচারের কথা বলি, বডির টেম্পারেচার সেরকম করেই অ্যাক্ট করে। এইটা আমাদেরকে পুরো গল্পটা কোনো সময় বলে না, কিন্তু আমাদেরকে এইটা বুঝিয়ে দেয় যে এইটা পুরো বডির জন্যই অ্যাপ্লিকেবল। তার মানে কি, হোয়াট ম্যাটার ইজ টোটাল হিট, লাইক হাউ মাচ হিট দি বডি ক্যান বিয়ার। আবার টেম্পারেচার তো রাইজ হচ্ছে, তার মধ্যে মাস নেওয়া হচ্ছে না, ডিপেন্ড সেটা করছে না, ডিপেন্ড করছে এই বডিটার কতটা টেম্পারেচার নেওয়ার ক্ষমতা আছে। আমরা যদি উদাহরণ দিয়ে বলি, একটা মানুষের নর্মাল বডি টেম্পারেচার অ্যারাউন্ড 98, whereas সেটাই যদি একটা কুকুরের জন্য অ্যাপ্লিকেবল হয়, তার কিন্তু নর্মাল বডি টেম্পারেচারই হলো 100, 102, 101 টু বি প্রিসাইজ। তার মানে মানুষের যদি 103 ডিগ্রি জ্বর হয়, গায়ের টেম্পারেচার থাকে, আমরা বলবো খুব জ্বর। আর সেই মানুষটারই যদি 105 ডিগ্রি হয়ে যায় টেম্পারেচার, তবে আমরা বলবো সে কিন্তু মৃত্যুর মুখামুখি চলে গেছে। whereas 105টাই কিন্তু ডগের জন্য একটা নর্মাল বডি, নর্মাল মানে হলো একটা, আমাদের জন্য 103 যেটা, কুকুরের জন্য, ডগের জন্য সেটা 105। তো সে ততটাও ক্রিটিক্যাল না যতটা মানুষ 105-এ। তো এখানটায় সেই ডক্টর, সেই সায়েন্টিস্ট এই কথাটাই বলছে যে আমরা এই কথাটা বলি যে টেম্পারেচার, কিন্তু আমরা এখানটায় হোয়াট উই রিয়েলি মিন যে পৃথিবীর ধারণ করার ক্ষমতা কতটা আছে। যেখানটা আমরা এই জিনিসটা দেখি, আসলে আমরা থার্মাল এনার্জিই দেখি, যেখানটায়
টেম্পারেচার, মাস আর তার সাথে স্পেসিফিক হিট, সেই দুটোই কিন্তু মেজার করা, সব তিনটেই কিন্তু মেজার করা হয়। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা ওশানসের, আমরা ম্যাসিভ, কারণ কি ওশানস খুব ম্যাসিভ, আর তার সাথে যে হিটটা সে স্টোর করে সেটাকেও আমরা ক্যাপচার করি, যে তার মধ্যে কি চেঞ্জেস আসছে। তো যখনই দেখি যে ওশানের মধ্যে একটা ছোট চেঞ্জও আসছে টেম্পারেচারের, অ্যাভারেজ টেম্পারেচারে, তখনই বলি আমরা পৃথিবীর টেম্পারেচার বাড়ছে। কেন কি আমরা আবার বলছি যে জানি যে জলাশয়, ওশান, এই সমুদ্রটা কিন্তু অনেক বড়, আর তার কাছে খুব ক্ষমতা আছে এই হিটগুলোকে অ্যাবজর্ভ করার। তো যখন সে একটা স্লাইটেস্ট টেম্পারেচারের ডিফারেন্স দেখাচ্ছে, আমরা তখনই মানি যে পৃথিবী কিন্তু কোথাও না কোথাও ওয়ার্ম হচ্ছে। তার মানে যে প্রথম প্যারামিটার আমাদের টেম্পারেচার আর হিটের মাঝখানে যে যেই প্রথম অধ্যায়টার মধ্যে যে বোন অফ কন্টেনশন ছিল, সেখানটা আমরা এই জিনিসটা তো বুঝতে পারলাম যে দো আমরা টেম্পারেচার নিয়ে ডিল করি, কিন্তু আমাদের রাইট অ্যাপ্রোচটা, দি কি নোশন বিহাইন্ড দ্যাট টেম্পারেচার ইজ ধারণ ক্ষমতা, যে কতটা পৃথিবী ধারণ করতে পারছে। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই। দ্বিতীয় অধ্যায় যদি দেখি, এই ওশেন নিয়েই যখন কথা বলছিলাম, তো ওশেনের যে টেম্পারেচারটাকে আমরা মেজার করি, সেটাকে আমরা কিছু অ্যাগ্রো ফ্লোটসের আন্ডারে মেজার করি, যেটা আমাদের ওশেনের টেম্পারেচার মনিটর করতে আমাদেরকে হেল্প করে। এবার যখন এই নিয়ে কথা হচ্ছিল, সেই ক্লিনিকে মনে পড়েছে আরও কিছু লোকরা ছিল যারা প্রথমেই বলছিল যে এরকমও তো হতে পারে থার্মোমিটারটা খারাপ। তারা হঠাৎ করে বলে উঠলো যে এরকমও তো হতে পারে যে যেইখান থেকে আমরা ডেটা নিচ্ছি ওশান থেকে, অ্যাগ্রো ফ্লোটসগুলো যেগুলো বিভিন্ন জায়গায় থাউজেন্ডস অফ রোবোটিক ফ্লোটস ডিফারেন্ট ডিফারেন্ট ওশানসে রাখা আছে, এরকমও তো হতে পারে তারা ডেটা মিস করে দিচ্ছে, সব ডেটা অ্যাকুরেট নিতে পারছে না। কেন কি এখানটায় তো স্যাম্পলিং মেথডের মাধ্যমে আমরা ডেটাটাকে নিচ্ছি, সব পুরো জলাশয় থেকে তো আমরা ডেটা নিতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রের জলাশয় থেকে দেখুন, ভেবে দেখুন, ইন্ডিয়ান ওশানের হতে পারে কিছু অ্যাগ্রো ফ্লোটস আছে, কিছু অ্যারাবিয়ান সিতে আছে, কিছু বে অফ বেঙ্গল আছে, কিন্তু পুরো অ্যারাবিয়ান সি থেকে অ্যাগ্রো ফ্লোটস করতে পারবো না। তো তারা বলছে এরকমও তো হতে পারে যে আমরা কিছু ডেটা মিস করে যাচ্ছি। সেখানটায় ডক্টর আবার এখানটায় এটাকে রেসপন্ড করে, ডক্টর আবার বলছি সায়েন্টিস্ট, আমি বারবার ডক্টর ওয়ার্ডটাকে ইউজ করবো কারণ কি আমরা গল্পের মাধ্যম দিয়ে বলছি। তো সায়েন্টিস্ট এটার এগেনস্টে রেসপন্ড করে যে আমরা অ্যাগ্রো ফ্লোটস দিয়েই খালি না, এটাকে কিন্তু অ্যাগ্রো ফ্লোটের সাথে আমরা স্যাটেলাইটের সাথেও সেটাকে ক্রস ভেরিফাই করি। সেকেন্ড, আমরা সি লেভেল রাইজ কিন্তু আমরা মেজার করি তার সাথে। কেন কি আমরা জানি উইথ হিট এক্সচেঞ্জ সি লেভেল রাইজ আপ অ্যান্ড ডাউন হয়, কেন কি তার সাথে আবার হিট এক্সচেঞ্জের সাথে আইস মেল্টিং, বরফ গলে। তো বরফ গললে আবার সি লেভেল বাড়বে, বা আমরা জানি জিওগ্রাফিতেও পড়ি যে হিটের সাথে সি লেভেলের রাইজও হয়। তো সেখানটার থেকেও আমরা এইটাকেও দেখতে পারবো যে সেটাকেও কোরিলেট করে আমরা বলবো যে হ্যাঁ, আবার পৃথিবীর জ্বর আসছে। আর থার্ড, আমরা কিন্তু গ্র্যাভিটি স্যাটেলাইট যেটাকে আমরা বলি গ্রেস, সেটার মাধ্যম দিয়েও কিন্তু আমরা এটাকে চেক করি। তো এই রকমের রাইজ ইন টেম্পারেচার কিন্তু হিট এক্সপ্যানশন আর ম্যাচিং উইথ ওশেন ওয়ার্মিং ডেটা, এই দুটোর সাথে ম্যাচ করে কিন্তু আমরা ডেটাটাকে ক্রস ভেরিফাই করি। তো যখন ক্রস ভেরিফাই করছি, এটা আমাদেরকে কোথাও না কোথাও এই জিনিসটা বলে দিচ্ছে যে মাল্টিপল টুল, অ্যাগ্রোফ্লোট, স্যাটেলাইট তো সেম জিনিসই বলছে, আইস মেল্টিং সেম জিনিসের দিকেই তো ইঙ্গিত করছে। যে মেনে নিলাম, যদি আমি একটা ইনস্ট্যান্সে এই কথাটা মেনেও নিই যে আমার থার্মোমিটারটা খারাপ, কিন্তু এইটাকে তো কোনো সময় আমি অস্বীকার করতে পারবো না যে আইস মেল্ট করছে, যার জন্য জল বাড়ছে, সি লেভেল রাইজ হচ্ছে, তার সাথে কোথাও না কোথাও স্যাটেলাইটও এটাকে কনফার্ম করে দিচ্ছে। আচ্ছা, এটা যখন বুঝিয়ে দিলাম, তৃতীয় নম্বর অধ্যায়তে আবার সেই লোকরা এই কথাটা বলে উঠল, এরকমও তো হতে পারে যে স্যাটেলাইটের ক্যালিব্রেশনে আমি কিছু প্রবলেম করেছি, যার জন্য যেই ডেটাটা আমি চাইছি সেই ডেটাটাই দেখাচ্ছে আর সার্কুলার ওয়েতে দেখাচ্ছে, যেটাকে আমরা কোথাও না কোথাও টেটিওলজি বলি। টেটিওলজি মানে হলো আমি বলছি এই এক্সটা এখানটায় আছে, কেন কি ওয়াই বলেছে, আর ওয়াই এই কথাটা কেন বলেছে, কেন কি এক্স বলছে ওয়াই বলেছে ওখানটায়। তার মানে এ একে ভেরিফাই করছে, এ একে ভেরিফাই করছে। এ যদি ভুল হয়, এও তো ভুল, ভুল আরেকটা ভুলকে ভেরিফাই করে বলছে না এটা ঠিক, এই ভুলটা আবার একে ভেরিফাই করে বলছে ঠিক। ধরে দেখুন দুটো চোর, চোর এ আর চোর বি, চোর বি বলছে না না চোর এ তো চোর না, আবার চোর বি বলছে, চোর চোর এ বলছে চোর বি তো চোর না।
তবে এটা কোথাও না কোথাও একজন আরেকজনকে ভেরিফাই করছে, যেটা কি আবার টেটিওলজির মেন বক্তব্য থাকে। তো আমি যদি এই ৩য় নম্বর অধ্যায়তে আবার দেখি যে এই ডেটা, এই রকমের যেই স্যাটেলাইট ডেটা আছে, সেইগুলো তো প্রোগ্রামের মাধ্যম দিয়ে হয়। তো আমি তো এরকমও হতে পারি যে এরকম অ্যাডজাস্টেড করে রেখেছি, যেই অ্যাডজাস্টমেন্টগুলোকে আমারই অ্যাগ্রোফ্লোটসগুলোকে ভেরিফাই করতে বলছে। যে অ্যাগ্রোফ্লোট যে ডেটাটা দিচ্ছে, সেই ডেটাটাকেই আমি অ্যাকচুয়ালি বলছি। আমি কি করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালিতে এই জিনিসটা হচ্ছে? এখানটাও ডাক্তার আবার একই কথা বলে। কেন কি এই স্যাটেলাইটটা খালি অ্যাগ্রোফ্লোটকে ভেরিফাই করছে না, ও তো তার সাথে আকাশে যে ক্লাউডসগুলো আছে, সেই ক্লাউডসের শর্ট রেডিয়েশন আর লং ওয়েভ রেডিয়েশনকেও কিন্তু ক্যালকুলেট করছে। যেই দুটোকে কোরিলেট করে আবার সেই ডেটাটাকে ম্যাচ করা হচ্ছে অ্যাগ্রোফ্লোটসের সাথে। যখন সেটার সাথে ম্যাচ করা হচ্ছে, তখন এইটা হতে পারে যে দুটোর বেস লাইন আলাদা। একজন বলছে যে পৃথিবীর টেম্পারেচার, অ্যাগ্রোফ্লোট বলছে ৫ ছিল, এখন ৬ হয়ে গেছে স্কেলে। whereas এই স্যাটেলাইট বলছে এখন ৭.৬ ছিল, ৮ হয়ে গেছে। ডাক্তার বলছে যে আমরা এইটা যাতে না দেখি যে দুটো ভ্যালু আলাদা, আর এই দুটো ভ্যালু আলাদা বলে ডেটাতে ডিসক্রিপেন্সি আছে। আমরা এছাড়া এটাকে এরকম করে মেজার করে দেখি যে আগে ৫ ছিল, এখন ৬ হয়েছে। ১ প্যারামিটার দিয়ে বেড়েছে। আগে 7.6 ছিল, এখন 8.6 হয়েছে। এখানটাও ১ প্যারামিটার দিয়ে বেরিয়েছে। তার মানে কি দুটো ডেটাই কিন্তু কোথাও না কোথাও একই জিনিস ইঙ্গিত করছে যে হ্যাঁ, পৃথিবীর জ্বর উঠছে, ওর গা গরম হচ্ছে। ৩য় নম্বর অধ্যায়তেও কিন্তু সেম জিনিসই আমরা বুঝতে পারলাম যে দুটোই ব্যালেন্সিং, দো সার্কুলার বলে লেবেল করা হচ্ছে, ও ব্যালেন্সিং অ্যাপ্লাই করছে। ওর যেই গ্যাপটা স্যাটেলাইট এই ক্লাউডসের ডেটা দিয়ে নিজেকে ভেরিফাই করছে, ফিল করছে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এক্সাম্পলের মাধ্যম দিয়েও দেখলাম। এবার যদি অ্যাট লাস্ট ৪র্থ নম্বর অধ্যায়তে যাই, যদি এবার ওখানটার লোকরা হঠাৎ করে বলে উঠল যে একটা এখনো চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে। সেই চ্যালেঞ্জটা হলো হোয়াট ইফ যতগুলো ডেটা আমরা পড়ে যাচ্ছি, সব ডেটাই ভুল। এতক্ষণ ধরে আমরা স্পেসিফিক্যালি এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম বলছিলাম। এখন তারা বলছে না, না, যে ডেটাটাই আমরা দেখছি সেই ডেটাটাই ভুল। সেই ডেটাটাই কোথাও না কোথাও নরমালি আমরা সেটাকে অ্যানোমালি হিসাবে দেখছি। সেখানটাও আবার ডাক্তার একই কথা বলে উঠল যে এইটা সত্যি, এই ডেটাটা সত্যি। কেন কি আবার এটাকে আমরা ক্রস ভেরিফাই করছি মাল্টিপল জায়গা থেকে। কেন কি স্যাটেলাইট ভুল হতে পারে, ওশেন ভুল হতে পারে, ক্লাইমেট মডেল যেগুলো আমরা বানিয়েছি সেইগুলোও ভুল হতে পারে, আইস রেকর্ড যেটা দেখাচ্ছে যে আইস মেল্টিং কমছে সেটাও ভুল হতে পারে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, এই সব ভুলগুলো কি একসাথেই হওয়ার কথা? না, সেটা তো ভুল হওয়ার কথা না। সবাই যদি একই কথা, তার মানে সব কথা যদি ভুল হয় আর সবাই যদি একই জায়গায় ইঙ্গিত করে, তবে এইটা তো কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে এই ভুলগুলো কিন্তু নিয়ারলি ইম্পসিবল। কিন্তু সবাই একই জায়গায় ইঙ্গিত করছে। তো লাস্ট যেই আমাদের পার্টটা, সেখানটাও কিন্তু একটা ব্রডার প্রবলেম, যেই প্রবলেমটা কনসেপশন ছিল যে মেন জিনিসটাই তো ভুল হতে পারে, ডেটাটাই তো ভুল হতে পারে। সেই ডেটাটা ভুলটাকেও কিন্তু আমরা মাল্টিপল টাইমসে কোরিলেট করে দেখলাম যে না, ডেটাটা ভুল হবে না। অ্যাট লাস্ট ওয়ে ফরওয়ার্ডে যাওয়ার আগে এত কিছু যে বুঝলাম, এইটা ইন্ডিয়ার জন্য কোথায় হেল্প করবে? এতক্ষণ তো দেশটার কথা এতক্ষণ পৃথিবীর কথাটা বুঝছিলাম। পৃথিবীর যদি একটা দেশ দেখি, সেটা ইন্ডিয়ার পলিসি ফ্রেমওয়ার্ক এটা কি করে হেল্প করবে? এইটা কান্ট্রি লাইক ইন্ডিয়াকে কিন্তু অনেক কিছু অ্যান্সার করতে হেল্প করে দেবে। যেরকম রাইজিং সি রাইজিং সি লেভেল, সেটা আমাদের কোস্টাল এরিয়াসগুলোকে যে থ্রেটেন করছে, সেটার ব্যাপারে আমাদেরকে অবগত করিয়ে দেবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম চেঞ্জিং অফ মনসুন অ্যান্ড ইটস এফেক্ট অন ফার্মার। আমরা জানছিলাম যে এতদিন ধরে উইন্টার থেকে সামারের ট্রানজিশনটা এই মার্চ মাসে কিন্তু খুব সহজভাবে হতো। কিন্তু এই বছরেই ভেবে দেখুন, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য আমরা কিন্তু এখনও ঠান্ডার প্রভাবটা কোথাও না কোথাও পাচ্ছি অ্যাজ উই স্পিক রাইট নাও। এখনও কিন্তু প্রত্যেক বছরের মতন চড়া গরম কিন্তু পড়েনি। তার জন্য এই রকমের আইডিয়াসগুলোকে যদি ডিসাইফার করতে হয়, আমাদের বেস আন্ডারলাইন যে আমাদের যে কোর আইডিয়া অফ ক্লাইমেট, সেটার কিন্তু মেথোডোলজিসগুলো ক্লিয়ার থাকা উচিত।
অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি বলি এই রকমের যে এরপরে যখন গরম আসবে, তারপরে যে হিট ওয়েভসগুলো আসবে, সেটাকেও অ্যান্সার করতে আমাদেরকে হেল্প করবে। তো ফ্রম দি প্রসপেক্টিভ অফ বিইং আ লিডার অফ গ্লোবাল সাউথ, এইটা ইজ নট মেরিলি আ সায়েন্স ফর আস, ইট ইজ আ মোড অফ সার্ভাইভাল। ভারতের জন্য এটা খালি একটা সায়েন্স না। আপনি যদি ভেবে দেখেন, বৃষ্টি আমাদের কত লক্ষ লক্ষ ফার্মার্সদেরকে এফেক্ট করতে পারে। হিট ওয়েভস আমাদের কত লক্ষ লক্ষ সিটিজেন্সদেরকে এফেক্ট করতে পারে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমাদের এই কোস্টাল এরিয়াজে একটা পার্সেন্টেজ রাইজ ইন ওয়াটার লেভেল, একটা স্মল পার্সেন্টেজ রাইজ ইন ওয়াটার লেভেল, ওখানটার ভালনারেবল সেকশন আর যারা যারা ডিপেন্ডেন্ট অন ফিশারিজ বা সি প্রোডাক্টসের উপরে, তাদেরকে কতটা এফেক্ট করতে পারে। তো এইটা আমাদের জন্য খালি একটা সায়েন্স না, একটা বৈজ্ঞানিক জিনিস না, রাদার দেন সার্ভাইভেল, বেঁচে থাকার একটা ইনস্টিংক্ট। তো যদি বেঁচে থাকার ইনস্টিংক্ট হয়, এইটাকে আমরা আরো স্ট্রেনদেন কি করে করব? কেন কি কাল কপার একটা জিনিস বলে গেছিল, সায়েন্স সেই জিনিসই হতে পারবে যেটাকে ফলসিফাই করা যাবে। আর ফলসিফাই করতে পারবো তখনই যখন আমরা কন্টিনিউয়াস সেটাকে স্ট্রেনদেন করবো, ফলসিফাই করে তার ক্রেডিবিলিটি বাড়াবো। কি করে বাড়াবো? আমরা স্ট্রেনদেনিং করি অবজারভেশন সিস্টেমের মাধ্যম দিয়ে। যেখানটা অ্যাগ্রো বেস নেটওয়ার্কটাকে যেরকম বলছিলাম স্যাম্পলিংয়ে কিছু কিছু ক্ষেত্রে জায়গায় আছে, আমরা যাতে আরও ডিপার ওশেন্সে নিয়ে যাই, আরও যেই যে জিনিসগুলো আমাদের জানা নেই সেই জিনিসগুলোকেও আমরা জেনে নিই, আমাদের ডেটা গ্যাপস আর আনসার্টেনটি যেগুলো এখনও রয়ে আছে সেগুলোকে অ্যাড্রেস করি। সেকেন্ড, আমরা যাতে আমার ডেটাতে ট্রান্সপারেন্সি আনি আর সেটা অ্যাক্সেসেবল করি টু অল। কি করে করতে হবে? তার অ্যাক্সেস ওপেন করে দিতে হবে, যে ডেটাটাকে আমরা পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যম দিয়ে, নাসা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে, অ্যাগ্রো দিয়ে, সেগুলোকে ওপেন অ্যাক্সেসেবল করে দিতে হবে টু অল। সেটাকে ইন্ডিপেন্ডেন্ট গ্লোবাল রিসার্চার্স দ্বারা ভেরিফাই করানো উচিত। তারা তাদের এন্ডে রিসার্চ করে বলুক যে হ্যাঁ এই ডেটাটা ঠিক। যাতে কি হবে, কোথাও না কোথাও একটা পাবলিক ট্রাস্ট বিল্ড হবে আর আমরা একটা কমন কনকারেন্সে আসবো। থার্ড, আমাদের যাতে একটা সায়েন্টিফিক রিগারাস মেথড আর পিয়ার রিভিউ করা উচিত, এইটারই একটা এক্সটেনশন পয়েন্ট। ফোর্থ, যদি আমরা দেখি, আমাদেরকে ক্লাইমেট লিটারেসি আর সায়েন্টিফিক টেম্পার আরও বাড়াতে হবে, যাতে এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D যাতে আরও বাড়ে। সায়েন্টিফিক টেম্পার ইনস্টিটিউটসগুলোকে আরও কেপেবল করে দিতে হবে, যাতে তারা রিয়েল লাইফ প্রবলেমসগুলোকে তুলে ধরতে পারে আর সেটার উপরেই রিসার্চ করতে পারে। ইন্টিগ্রেটিং ক্লাইমেট সায়েন্স ইন এডুকেশন অ্যান্ড UPSC কারিকুলাম, আমরা এনভায়রনমেন্টে যেরকম পড়ি। এভিডেন্স বেস, রিজনিং বেস পাবলিক ডিসকোর্স, পাবলিক ডিবেট হওয়া উচিত, পলিসিসের উপরে কথা বলা উচিত। আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যেই মিস ইনফরমেশনটা আছে, সেটাকেও যাতে প্রপার রাইট ইনফরমেশন দিয়ে কাউন্টার করা হোক, রাদার দ্যান ওই মিস ইনফরমেশনটাকে ব্যান করার। মানে অ্যাট লাস্ট, যদি এই সায়েন্সটাকে ইন্টিগ্রেট করি ইন্টু গভর্নেন্স, যেরকম একটা পার্ট হলো সায়েন্স R&Dটাকে ইনস্টিটিউটসদের সাথে লিঙ্ক করা, আরেকটাও তো এটাও পার্ট যে এই রকমের সায়েন্টিফিক টেম্পারসগুলোকে গভর্নেন্সের সাথে লিঙ্ক করা। কেন কি এখান থেকে গভর্নেন্সের বড় বড় প্রবলেম, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং, কোস্টাল রেগুলেশন, কোথাও না কোথাও রিলেটেড, ইন্টারটুয়াইন্ড। মানে অ্যাট লাস্ট আমরা যেরকম প্রথমেই IPCCর রিপোর্ট দেখছিলাম, যেখানটায় IPCC নিজের অ্যাসেসমেন্ট রিপোর্ট 6 এর কিছু ফাইন্ডিংস দিচ্ছিল, সেখানটায় এই রকমের ওয়ে ফরওয়ার্ড কিন্তু আমাদেরকে কোথাও না কোথাও এই রকম একটা গ্লোবাল কোঅপারেশনকে স্ট্রেনদেন করতে আবার হেল্প করবে, যেখানটায় আমরা মাল্টিল্যাটারাল কোলাবোরেশন অ্যান্ড ক্লাইমেট রিসার্চ একসাথে যাতে নিয়ে আসতে পারি, গ্লোবাল ক্লাইমেট গোলস অ্যাচিভ করতে পারি। তো অ্যাট লাস্ট, যদি আমি একটা কনক্লুশন দেখি, কনক্লুশনে আমি এটা বলতে পারি, টু চ্যালেঞ্জ সায়েন্স ওয়ান মাস্ট not just question the fact but also explain why facts point in the same direction. উদাহরণ, আগে সহজ ভাষায়, to address a problem we first have to come into concurrence the problem exist. আমরা যদি প্রথমে সবাই এই একটা সহমতিতে আসি যে হ্যাঁ, যে প্যারামিটার্স দিয়ে আমরা গ্লোবাল টেম্পারেচারসগুলোকে মেজার করছি সেটা ঠিক, তবেই গিয়ে কিন্তু এই রাইজিং টেম্পারেচারটাকে আমরা কোথাও না কোথাও রেস্ট্রিক্ট করতে পারবো, তার পেসটাকে কমিয়ে আনতে পারবো। তো দি ভেরি ফার্স্ট স্টেপ টু অ্যাড্রেস দি গ্লোবাল রাইজিং টেম্পারেচার
ইজ টু কাম ইনটু কনকারেন্স যে হ্যাঁ, যে প্যারামিটারটা আমরা নিয়ে আসছি সেই প্যারামিটারটা কিন্তু ঠিক। আর সবার এই জিনিসটাই থাকা উচিত। কোথার থেকে থাকবে? এই রকমের ওয়ে ফরওয়ার্ড মেজার্সগুলো যদি আমরা ইনকালকেট করি। আর at the same point of time, credibility of climate science does not depend on silencing dissent. যেরকম প্রথমেই বলছিলাম যে মিসইনফরমেশন বা ইনফরমেশনকে সাইলেন্স করে দেওয়াই কিন্তু সেটার আসল, সেটাকে স্ট্রেংথেন করা হবে না। বাট ইন্ডিপেন্ডেন্ট রিকোয়ার্স ইন্ডিপেন্ডেন্ট প্রুফ, পিয়ার রিভিউ, নানান জায়গা থেকে সায়েন্টিফিক টেম্পারেচার, ক্লাইমেট লিটারেসি বাড়াতে হবে। উইথ দিস আই উড এন্ড দিস সেশন। আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমি আপনাদেরকে এটাও জানাতে চাই, যারা আপনারা ভাবছেন যে ইউপিএসসি মেন্স বাংলাতে লিখবেন, তাদের জন্য কিন্তু রাইস আইএস এর এই ইনিশিয়েটিভ, যেখানটায় সেম কন্টেন্ট ওয়েল রিসার্চ করে কিন্তু বাংলাতে বানানো, যাতে আপনারা ভালো মার্কস পান মেন্সে। আর এট দি সেম পয়েন্ট অফ টাইম আপনাদের ল্যাঙ্গুয়েজ আর লার্নিং কনসেপ্টের মাঝখানে, ল্যাঙ্গুয়েজ এই লার্নিং আর কনসেপ্টের মাঝখানে যাতে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা না থাকে। উইথ দিস, যদি আপনাদের এই লেকচারটা বা এই ডিসকাশনটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল, অ্যান্ড কিপ প্রিপেয়ারিং। থ্যাংক ইউ।